ব্যাপার শাহরিয়া, তোকে না আজকে বাসায় তাড়াতাড়ি আসতে বললাম? মা, অফিসে অনেক কাজের চাপ। তোকে আমি 5 দিন আগেই বলে রেখেছিলাম, তাহলে ছুটি নিলি না কেন আজকে? তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো আমরা? হ্যাঁ, আরে মা, কথাটা তো বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, তুই তাড়াতাড়ি চলে আয়। মা, আমি কথাটা শেষ করার আগেই কেটে দিল। অফিসে বসে নিজের কাজ করছিলাম, তখনই মা ফোন দিয়ে উপরের কথাগুলো বলল। একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে মায়ের ঠ্যাঙ্গানি। কি করব কিছুই বুঝতে পারছি না। মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছে। এত চাপ নিয়ে কি বাসা যায়? না, যাই, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। বাসায় যেতেই হবে, না হলে মা রাগ করবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসো শাহরিয়ার, কি খবর তোমার? এই তো স্যার। তা আমার কাছে কি কারণে? আসলে স্যার, মা ফোন দিয়েছিল, বাসায় ডাকতেছে। ও, ছুটি চাচ্ছ? জি স্যার। অফিসে তো অনেক কাজের চাপ। তারপরও একটু যদি স্যার। তুমি যখন বলছো ঠিক আছে, যাও। ধন্যবাদ স্যার। অফিস থেকে বাসায় আসার পর। অফিস থেকে আসার কি কোনো দরকার ছিল? আমি কি করব মা, অফিসে অনেক কাজের চাপ। রাখ তোর কাজ, নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। সেটা না হয় হলাম, কিন্তু তুমি আমাকে এটা বলো তো, এত জরুরি তলব কেন, আর কোথায় যাবা? শাহরিয়ার, আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না। যা বলেছি তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, পাঞ্জাবি পরবি কিন্তু। পাঞ্জাবি কেন? আবার? ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরতে পরতে ভাবছি মা আমাকে কোথায় নিয়ে যাবে, যার জন্য অফিস থেকে ডেকে নিয়ে আসলো। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম, না, পাঞ্জাবিতে মোটামুটি ভালোই বানিয়েছি। চুলগুলো ভালো করে স্টাইল করে নিচে মায়ের কাছে আসলাম। আমাকে কেমন লাগছে মা? ভালো। তবে তবে কি? এইদিকে আয় বলছি। পাঞ্জাবি পরেছিস, তার সাথে চুলগুলো স্টাইল করার কি কোনো দরকার ছিল? মায়ের সামনে গিয়ে হাসা বন্ধ কর বেয়াদব। তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। মুচকে হাসি দিয়ে চলো। বাসার বাইরে এসে আমি যখনই বাইকে উঠতে যাব অমনি। কি ব্যাপার, তুই বাইকে উঠতেছিস কেন? কেন, আবার বাইকে করে যাব তাই। বাইকে করে যাব মানে? শয়তান ছেলে, আমি তোর বাইকের পিছনে উঠবো এটা তুই কি করে ভাবলি? হ্যাঁ, কেন, মা গেলে কি হবে? কেন মানে তুই বাইক অনেক জোরে চালাস তাই? যা, বড় গাড়ি বাহির কর। আচ্ছা ঠিক আছে, এত এত রাগ আর কি আছে? অথবা গাড়ি নিয়ে মায়ের বলা ঠিকানায় চলে আসলাম। এটা কার বাসা মা? আর আব্বুর গাড়িটাও দেখি এইখানে আছে। তোর আপু অনেক আগেই এসেছে, এখন কথা কম বলে ভিতরে চল। ভিতরে গেলেই বুঝতে পারবি কার বাসা। বাসার ভিতরে এসে দেখি আব্বু আর আব্বুর বয়স্ক একজন লোক বসে বসে গল্প করছে। সালাম দিবি কিন্তু তোর আঙ্কেলকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি? আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। তা বিআই সাহেব, বৌমাকে নিয়ে আসেন, ছেলে তো এসেই গেছে। হ্যাঁ। আব্বুর মুখে বিআই সাহেব আর বৌমা কথাটা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। কারণ আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে বৌমা কোথা থেকে আসবে? জানা মতে আমার তো আর কোনো ভাই নেই। এসব চিন্তা করছিলাম, তখন একটা ছোট্ট মেয়ে এসে আমার পাশে বসলো। মেয়েটা দেখে তাকিয়ে আমি হা হয়ে গেলাম, কারণ মেয়েটার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বয়স 7 থেকে 8 হবে, তাতেই এত পর্দাশীল, মাশাআল্লাহ। মা, কি হচ্ছে এসব? তোমাদের বৌমা কই থেকে আসলো? ফিসফিস করে মায়ের কানে। চুপচাপ থাক, আস্তে আস্তে সব বুঝতে পারবি। মায়ের ধমক শুনে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ পর একজন মহিলা আর একটা বোরকা পরা মেয়ে নাস্তা নিয়ে আসলো। যে বোরকা পরেছে সে মহিলা নাকি মেয়ে কিছুই বুঝতে পারছি না, কারণ মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা করা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। চোখগুলো দেখে বুঝতে পারলাম এটা মেয়ে, তবে চোখগুলো দেখতে মাশাআল্লাহ অনেক মায়াবী। ইভামা, শাহরিয়ারকে শরবতটা দে। জি। এভার মুখে যে শব্দটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত সুমধুর কণ্ঠ কারো হতে পারে?
আমার তো জানা ছিল না। কিরে, শরবত নিচ্ছিস না কেন? চিন্তায় মগ্ন ছিলাম, মায়ের কথায় হুঁশ ফিরল। তাকিয়ে দেখি ইভা আমার সামনে শরবতের গ্লাস ধরে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে গ্লাসটা ইভার হাত থেকে নিয়ে নিলাম। তাহলে বিআই সাহেব, আগামী মাসে 2 তারিখে বিয়েটা হচ্ছে, কি বলেন? জি। আমরা তাহলে আজকে আসি মানে খাওয়া দাওয়া করবেন, তারপর আপনারা যাবেন। আজকে না বেআইন সাহেবা, অন্য আরেকদিন। এটা কেমন কথা? আজকে আমার একটু তাড়া আছে বিআই সাহেব, আজকে যেতে হবে, অন্য আরেক দিন এসে খাবো। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারলাম না। 2 তারিখ কিসের বিয়ে, কার বিয়ে কিছুই বুঝতে পারছি না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। মা, 2 তারিখে কার বিয়ে? কার মানে তোর বিয়ে? কি, আমার বিয়ে? হ্যাঁ। এসব কি বলছো মা? যা শুনেছিস তাই, এবার সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে, অথচ আমি জানি না, এখনো মেয়েকে দেখলামই না, তাতেই বিয়ে? আমি দেখেছি তাতেই হবে, তোকে দেখতে হবে না। আর এবার তোর সামনে বেপরদায় আসবেও না যতক্ষণ না বিয়ে হচ্ছে। তাই বলে না মা, এই বিয়ে আমি করতে পারবো না। কি এত বড় কথা? মা, তুই এতটা খারাপ হয়ে গেছিস, আমার কথার উপর কথা বলিস? মায়ের হাতে চড় খাওয়ার পর গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। বিয়ে নিয়ে যেন আমি আর কোনো প্রকার কথা না শুনতে পাই। এখন নিজের রুমে যা। মায়ের কথা মতো নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। ভাবতেই পারছে না এরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। নিজের বউকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি। শেষে কি না, না না, এই বিয়ে আমাকে যে করে হোক আটকাতে হবে। কিন্তু এর জন্য যে আমাকে মেয়েটার সাথে কথা বলতে হবে। কালকে তো অফিস বন্ধ, তাই কালকেই এই বিষয়টা নিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে। সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম। সিগারেটে একটা টান দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে সেই ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি। পরের দিন সেই সকাল থেকে বাইক নিয়ে ইভাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু একবারের জন্যেও ইভাকে দেখতে পেলাম না। হেলমেট মাথায় দিয়ে বাইকে বসে আছি। 30 মিনিট পর একটা বোরকা পরা মেয়ে ইভাদের বাসা থেকে বেরিয়ে আসলো। ভেবে নিলাম এটা ইভা হবে, তাই আমিও আস্তে আস্তে ইভার পিছন পিছন বাইক চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে বাইকটা জোরে টেনে ইভার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এমন আচমকা দাঁড়িয়ে থাকা দেখে ইভা ভয় পেয়ে গেল। হাতে থাকা ব্যাগটা খামচি মেরে ধরে দাঁড়িয়ে আছে। আমার মাথায় হেলমেট থাকায় আমাকে চিনতে পারছে না। হেলমেটটা খুলে ফেললাম। আমার চেহারাটা দেখে ইভা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনি? হে, আমি। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসুন। এই বলে ইভার হাতটা ধরে টেনে সাইডে নিয়ে যেতে ধরলাম। কি করছেন কি? আমার হাতটা ছেড়ে দিন। পরপুরুষ হয়ে আপনি এভাবে আমার হাত ধরতে পারেন না, প্লিজ ছেড়ে দিন। ইভার কথা শোনা মাত্রই হাতটা ছেড়ে দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। তা যে কারণে আপনাকে দাঁড় করালাম সেইটা হলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা শোনা মাত্রই ইভা মাথা তুলে আমার দিকে তাকালো। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি প্রেম করি আর প্রেমিকার জন্যই এমনটা বলছি। আসলে তা না। আমি চেয়েছিলাম আমার বউ আমার মতোই হবে, একটু মডার্ন। কিন্তু আপনি তো পর্দাশীল, তাই আপনার সাথে আমার যায় না। আমি আপনার যোগ্য না। আপনি বরং অন্য একটা ছেলেকে বিয়ে করে নিন, যে কিনা আপনার মতোই ধার্মিক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি তাহলে আসি। বাইকটা নিয়ে এবার সামনে থেকে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। খাবার টেবিলে কি ব্যাপার মা, আমার প্লেট কোথায়? খাবার টেবিলে এসে দেখি সবার প্লেট আছে, কিন্তু আমারটা নেই। তোর আজকে কোনো খাবার নেই? নেই মানে? আজকে সকালে কোথায় গিয়েছিলি? কেন? যা বলতে বলেছি তাই বল। অফিসের কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। ভয়ে মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা? তুই আজকে ইবার সাথে দেখা করতে গিয়েছিলি বিয়েটা ভাঙতে। তোকে বলেছিলাম না এই বিয়েটা হবে, তারপরও কেন গিয়েছিলি? সরি মা। আজকে যে ভুল করেছিস, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি, তাই তো তোর পিছনে লোক লাগিয়েছি। কখন কি করবি সব খবর আমি পেয়ে যাব। রুমে যা, আমি এখন এই বিষয় নিয়ে ইবার সাথে কথা বলবো। খিদে লাগছে, খাবার খাবো না? এত বড় কাজ করে এসেছিস, আবার খাবার চাচ্ছিস? যা রুমে যা। মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে আর 1 মিনিটও দেরি না করে দৌড় দিয়ে রুমে চলে আসলাম। সেই ছোট্টবেলা থেকে আমি মাকে জমের মতো ভয় পাই।
পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সারাদিন খাই নাই, প্রচুর খিদা লাগছে। রাত 11টা বাজে, বিছানা শুয়ে এপাশ ওপাশ করছি, খিদার কারণে ঘুম আসতেছে না। শেষমেশ উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চোরের মতো রান্নাঘরে গেলাম। পুরো রান্নাঘর খুঁজে কোনো খাবার পেলাম না, এমনকি বিস্কুটও নেই যে খাবো। হতাশ হয়ে রুমে ফিরে আসতে ধরলাম। হঠাৎ করে কেউ একজন আমার ঘাড়ে হাত দেওয়ায় দাঁড়িয়ে পড়লাম। পিছনে ঘুরে দেখি মা। খুব খিদা লাগছে? হুম। যা টেবিলে বস, আমি খাবার নিয়ে আসতেছি। কিছুক্ষণ টেবিলে বসে থাকার পর মা খাবার নিয়ে আসলো। নে হা কর, আমি খাইয়ে দেই। দরকার নেই। রাগ করিস কেন? হা কর। মায়ের উপর কি রাগ অভিমান করে থাকা যায়? তাই হা করলাম। খাবার খাওয়া শেষে রুমে এসে দিলাম একটা লম্বা ঘুম। দেখতে দেখতে 2 তারিখ চলে আসলো। আমি এখন বিয়ে করতে যাচ্ছি। শত চেষ্টার পরেও বিয়েটা আটকাতে পারলাম না। এভার সাথে ওই দিনের পর থেকে আর কথা বা দেখা কোনটাই হয়নি। বিয়ে বাড়িতে এসেই আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম আজকে হয়তো বা এভাকে দেখতে পারবো, কিন্তু না, এভা আজকেও বোরকা পরে আছে। শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আমাকে দেখা মাত্রই চোখটা নামিয়ে নিল। কি রে ভাই, তোর হবু বউ কোথায়? আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। ওই যে বোরকা পরা মেয়েটা আছে না, ওইটাই আমার হবু বউ। কি? তুই আর ওই মেয়েটা কেমনে কি? সবকিছু মা করেছি, আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। তুই খুশি নাই বিয়েতে? না, এতক্ষণ থেকে আমার চেহারার এক্সপ্রেশন দেখে এটুকুই বুঝতে পারিস নাই? হ্যাঁ বুঝতে পেরেছি, তবে হালকা। কিন্তু তুই খুশি না কেন এই বিয়েতে? আরে ভাই, দেখিস না কেমন বিয়ের মধ্যেও বোরকা পরে আছে। তাতে কি? ওর সাথে কি আমার যায়? ভাবছিলাম আমার বউ একটু মডার্ন টাইপের হবে। তাতে কি? তোর তো ভাগ্য ভালো, এরকম একটা মেয়েকে জীবন সাথী হিসেবে ভাবি। আর তুই কিনা মডার্ন বউ নিয়ে ভাবছিস। মাথা থেকে এসব আজে বাজে ভাবনা ঝেড়ে ফেলে দে। এইরকম মেয়েকে বিয়ে করতে হলে ইহকাল পরকাল দুটাই সুখ পাবি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। গাড়িতে বসে আছি, গন্তব্য আমার বাসা। আমার পাশে এভা বসে বসে কান্না করছে। 1 ঘন্টা থেকে কান্না করেই যাচ্ছে, তো যাচ্ছে, থামাবার কোনো নামগন্ধই নেই। বিরক্ত লাগছে আমার। কান্না থামাবেন কি আপনি? আমার ধমক শোনা মাত্র এভা চটকে উঠল, সাথে সাথে কান্না থামিয়ে দিল। হে, এইভাবে থাকবেন, এত কান্না করার কি আছে? রাত বাজে 11টা। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছি আর আমার ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা ভাবনা করছি। কেমনে আমি এবার সাথে বাকিটা জীবন অতিবাহিত করব? এভাকে এত করে বললাম বিয়েটা ভাঙতে, কিন্তু সে কি করলো? এর শাস্তি তো ওকে পেতেই হবে। এত সহজে মেনে নিচ্ছে না ওকে। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। পিছনে ঘুরে দেখি আপু। আপু, তুমি এখানে? কিন্তু তুই পিছনে কি লুকাচ্ছিস? সিগারেট পিছনে লুকিয়ে। কই, কিছু না তো। তাহলে হাতটা সামনে নিয়ে আয়, পিছনে ভাবে লুকিয়ে রেখেছিস কেন? আরে এমনি। নিয়ে আয় দেখি। জোর করে হাতটা টেনে সামনে নিয়ে আসলো। তুই সিগারেট খাচ্ছিলি? আজকের দিনে তুই সিগারেট খাচ্ছিস? আর ইভা কিন্তু একদম এসব পছন্দ করে না। ও কি পছন্দ করলো আর কি না করলো এগুলো দেখার বিষয় আমার না। কি আবল তাবল বলছিস? ও তোর বউ, এখন থেকে ওর ভালো মন্দ, পছন্দ অপছন্দ সবকিছুরই খেয়াল তোকেই রাখতে হবে। আচ্ছা, এসব বাদ দে, রুমে যা, ইভা তোর জন্য অপেক্ষা করছে। রুমে গিয়ে করব? মনে হয় রুমের মধ্যেও বোরকা পরে আছে। আগে যাবি তো? চল, আমি নিয়ে যাই। আপু আমাকে টেনে রুমের সামনে নিয়ে এসে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। এতটাই অবাক হয়েছি যে মুখ দিয়ে আমার কোনো শব্দ বাহির হচ্ছে না, কারণ এভা শাড়ি পরে বিছানার মাঝখানে ঘুমটা টেনে বসে আছে। এভা আমার উপস্থিতি টের পেয়ে বিছানা থেকে নেমে আমার কাছে আসলো। আমি তো শুধু হা করে তাকিয়ে আছি। অজু করে এসেছেন? না। অজু করে আসেন, একসাথে আমাদের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এসা না থাকা সত্ত্বেও অজু করে এভার সাথে নামাজ পড়তে হলো। নামাজ পড়া শেষে যেই না নামাজি মশলা থেকে উঠে যাব, অমনি এভা আমার পা ধরে সালাম করলো। এটা কি করলেন? কেন সালাম করলাম? বিয়ের প্রথম রাতে বরকে সালাম করতে হয়, তাই। হ্যাঁ, বর। আস্তে আস্তে। কিছু কি বললেন?
না, তা আপনি শাড়ি পরছেন কেন? বোরকা কোথায় গেল? বোরখা পরবো কেন? আপনি তো এখন আমার স্বামী, আপনার সামনে শাড়ি পরে থাকতেই পারি। আপনার পুরো অধিকার আছে আমাকে দেখার। ও আমাকে দেখবেন না? না, দেখবো না। আপনি বরং শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে। মনে মনে ভাবতে লাগলাম, মানুষ এতটা শান্ত প্রকৃতির কিভাবে হয়? আমি না করার পরও কোনো রিয়াকশন নেই। আপনি নিচে বিছানা করছেন কেন? ঘুমাবো তাই। বিছানায় ঘুমাবেন না? না, নিচে ঘুমাবো, আপনি বিছানায় ঘুমাবেন। কেন? কেন মানে? আমি কি আপনাকে এর জন্য জবাবদিহিতা দেব? আপনি আপনার মতো করে চলবেন আর আমি আমার মতো করে। আপনাকে বলছিলাম না বিয়েটা না করতে? তারপরও কেন করলেন? আমার এমন রাগ দেখে ইভা ভয় পেয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, নড়াচড়া কিছুই করছে না। এখনো মাথায় ঘুমটাটা টানাই আছে। আপনার যদি আমার সাথে ঘুমাতে সমস্যা হয়, আপনি বরং বিছানায় ঘুমিয়ে পড়েন, আমি নিচে ঘুমাই। দরকার নেই, আমি যা বলেছি তাই করেন। এখন আমাকে ঘুমাতে দেন, যত সব। এই বলে আমি ইভার বিপরীত দিকে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুম চলে এসেছে বুঝতে পারলাম না। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। ও মা গো! চিল্লিয়ে শো থেকে উঠে পড়লাম। এভাবে আপনি চিল্লাচ্ছেন কেন? ভয় পাবেন না, আমি ইভা। কি, আপনি ইভা? হুম। আসলে ঘুম ভেঙে যাওয়ার পর আমি পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে শুয়ে আছে। ডিম লাইটের আলোয় মুখটা জল করছে। এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। ইভাকে দেখতে এত মায়াবী লাগছে যে আমার কল্পনারও বাহিরে। ভাবতেই পারিনি ইভা দেখতে এতটা মায়াবী আর সুন্দর হবে। আমি হা করে ইভার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি তো তাকিয়ে আছি। আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কথা বলছেন না যে? কিছু কি বলছিলেন? ধ্যান ভেঙে গেলে বলছিলাম, আপনি তখন ওভাবে চিল্লিয়ে উঠলেন কেন? ভয় পেয়ে গেছিলাম তাই। কেন? দাঁড়ান দাঁড়ান, আপনি নিচে আমার পাশে শুয়েছিলেন কেন? আপনাকে না বিছানায় ঘুমাতে বলছিলাম। কি হলো বলেন? আপনি আমার বর, আপনাকে নিচে রেখে আমি কিভাবে উপরে বিছানায় ঘুমাই, তাই আপনার পাশে শুয়ে পড়েছিলাম। তাই বলে আমার পাশে শুতে হবে? আজব! আপনার কারণে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। আমি তো ইচ্ছে করে আপনার ঘুম নষ্ট করিনি। চুপ! মুখে মুখে তর্ক করেন। যান বিছানায় গিয়ে শুয়ে পড়েন। না, যাব না। আপনি যেখানে ঘুমাবেন আমিও সেখানেই ঘুমাবো। আপনাকে নিচে রেখে আমি বিছানায় ঘুমাতে পারবো না। আমার ঘুমানোর সাথে আপনার সম্পর্ক কি? হ্যাঁ, আমি যেখানে ইচ্ছা সেখানেই ঘুমাবো, আপনি বিছানায় যান। আপনি তাহলে যাবেন না? আচ্ছা, আমি যদি বিছানায় ঘুমাই তখন আপনি কোথায় ঘুমাবেন? তখন আপনি যেখানে ঘুমাতে বলবেন সেখানেই ঘুমাবো। যদি নিচে থাকতে বলেন তাহলে নিচেই ঘুমাবো। ও আল্লাহ, কি মুসিবতে পড়লাম। আচ্ছা ঠিক আছে, চলেন বিছানায় ঘুমাবো, তবে মাঝখানে কোলবালিশ দেয়া থাকবে। ঠিক আছে। অথবা এবার জেদের কাছে হার মেনে মাঝখানে কোলবালিশ দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘন্টাখানেক পর অনুভব করলাম কেউ একজন আমার শরীরে ধরে ঝাঁকি দিচ্ছে। চোখটা আস্তে আস্তে খুলে সামনের দিকে তাকিয়ে দেখি ইভা। মেজাজটা আবার গরম হয়ে গেল। কি হয়েছে কি? এই আপনার জন্য কি শান্তি মতো ঘুমাতে পারবো না? না মানে, ফজরের আজান দিয়েছে, আপনি নামাজ পড়বেন না? আমি? কেন? নামাজ পড়লে ক্ষতি কি? মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন, দেখবেন অনেক ভালো লাগবে। যাচ্ছে একটু পর, আর একটু ঘুমিয়ে নেই। ততক্ষণে তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, প্লিজ উঠে পড়েন। আচ্ছা ঠিক আছে। বিছানা থেকে উঠে অজু করে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে যখন হেঁটে হেঁটে বাসায় আসতেছিলাম তখন কেন জানি একটা আলাদা প্রশান্তি মনের মধ্যে বিরাজ করছিল। বাসায় এসে দেখি বাবা মা নামাজ পড়ে বাগানে এসে চা খাচ্ছে। আমাকে পাঞ্জাবি পাজামায় দেখে তারা আমাদেরকে হা করে তাকিয়ে আছে। শাহরিয়ার মা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? নাকি আমাদের দুইজনেরই চোখ নষ্ট হয়েছে? তোমাদের চোখ নষ্ট হতে যাবে কেন বাবা? তোমাকে এত করে বলার পরও নামাজ আদায় করাতে পারতাম না, আর সেই কিনা তুমি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদ থেকে নামাজ পড়ে আসলা। বাবা,
তোমাদের চোখ নষ্ট হতে যাবে কেন বাবা? তোমাকে এত করে বলার পরও নামাজ আদায় করাতে পারতাম না। আর সেই কিনা তুমি পাঞ্জাবি পায়জামা পরে মসজিদ থেকে নামাজ পড়ে আসলা। বাবা, এগুলো সব ইবার মায়ের কৃতিত্ব। তোমাকে বলেছিলাম না, একমাত্র ইবা মাই পারবে আমার ছেলেকে ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসতে। তাই তো দেখছি। মা, বাবা মায়ের সামনে আর না থেকে বাসার ভিতরে চলে আসলাম। নিজের রুমের দিকে যত এগোচ্ছি ততই গুনগুন শব্দের আওয়াজ পাচ্ছি। রুমের ভিতরে এসে দেখি ইভা জায়নামাজে বসে গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এমন সুমধুর কণ্ঠস্বরে আমি আগে কখনো কোরআন তেলাওয়াত করা শুনিনি। বিছানায় বসে বসে ইভার কোরআন তেলাওয়াত শুনছি। হঠাৎ করে ইভা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। থামলেন কেন? নিজের অজান্তেই আমি কথাটা ইভাকে বলে ফেললাম। আপনার তো রাতে ঘুম হয় নাই, তাই ভাবলাম আপনি মনে হয় এখন ঘুমাবেন। ঘুমাবো না আর, আপনি বরং কোরআন তেলাওয়াত করেন, আমি তা বসে বসে শুনি। ঠিক আছে। ইভা এই কথা বলে আবার কোরআন তেলাওয়াতে মনোযোগ দিল। বিছানায় হেলান দিয়ে ইভার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি বলতেই পারি না। যখন ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখে আমি বিছানায় ভালোভাবে শুয়ে আছি। এটা দেখে আমি কিছুটা অবাকই হলাম। কিছুক্ষণ পর ইভা রুমে চা নিয়ে হাজির হলো। এই নিন আপনার চা। দেন। আপনি আমার বোরকা পরেছেন? বাইরের অনেক ছেলে বাসায় এসেছে, তাই বোরখা পরেছি। তাদের সামনে তো আর আমি বেপরদায় যেতে পারি না। বাইরে ছেলে মানে? আপনার বন্ধুরা এসেছে। ও, কখন এসেছে? কিছুক্ষণ আগে। আমাকে ডাক দিলেন না কেন? কালকে রাতে তো আপনার ঘুম হয় নাই, তাই ডাক দেই নাই। কি হলো, চা না খেয়ে কোথায় যাচ্ছেন? বন্ধুদের কাছে। চাটুকু খেয়ে যান, ওনারা তো বাগানে বসে আছে। পরে খাবো, আগে ওদের সাথে দেখা করতে হবে। এই বলে রুম থেকে বাইরে হয়ে সোজা বাগানে চলে আসলাম। বাগানে আসার পর সব বন্ধুরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি মনে হয় ভিন্ন গ্রহের প্রাণী, ভুল করে এখানে চলে এসেছি। কি ব্যাপার, তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এখন কয়টা বাজে জানিস? কয়টা বাজে? 11টা। আর বিয়ে করার পরের দিন সকাল 11টা পর্যন্ত ঘুমানোর মানে দাঁড়ায় গিয়ে? কোনো মানেই দাঁড়ায় না। কালকে রাতে ঘুম হয় নাই, তাই ফজরের নামাজ পড়ে আবার ঘুম দিয়েছিলাম। সেটাই তো, রাতে ঘুম কি কারণে হয় নাই? আর কি বললি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলি? বাহ, ভাবি তো দেখি প্রথম দিন থেকেই তোকে মানুষ করতে লেগে পড়েছে। কেন বেটা, আমি আগে মানুষ ছিলাম না? আর এখানে তোর ভাবের প্রসঙ্গ কই থেকে আসলো? ছিলি, তবে সম্পূর্ণ না, কিছুটা কমতি ছিল। আচ্ছা, এসব কথা এখন বাদ দে, আর বল তোরা কখন এসেছিস? 1 ঘন্টা আগে। ও, ভাবিরা আসে নাই? আসছে, ভিতরে আসে ওরা। ও, আসলে বন্ধুদের মধ্যে আমি সর্বশেষ বিয়ে করলাম। এই নিন আপনার চা। এবার চা নিয়ে বাগানে হাজির হলো। কিরে, তোরা চা খাসনি এখনো? খাইছি, তবে ভাবির হাতের চাটা না অনেক সুন্দর, তাই আবার নিয়ে আসতে বলছিলাম। ও, কি যে বলেন ভাইয়া। সত্যি ভাবি, অনেক সুন্দর আপনার হাতের চা। শাহরিয়ার, তোমার ভাগ্য কিন্তু অনেক ভালো। কথাটা কে বললো তা জানার জন্য পিছনে ঘুরলাম। ঘুরে দেখি বন্ধুদের সব বউগুলা দাঁড়িয়ে আছে। হেই শাহরিয়ার, ইভা কিন্তু অনেক ভালো একটা মেয়ে। একমাত্র ইভাই পারে তোমাকে ঠিক করতে, শয়তান ছেলে। আমি শয়তান হলাম কবে থেকে? হ্যাঁ, সবাই শুধু একই কথা বলে, এখন থেকে এই ভাই তোমাকে ঠিক করবে। কেন, আগে কি আমি ঠিক ছিলাম না? সবাই আমার কথা শুনে হাসাহাসি শুরু করে দিল, আর ইভা আমাদেরকে তাকিয়ে আছে। ইভার মুখ ঢাকা থাকায় বোঝা যাচ্ছে না হাসতেছে কিনা, তবে চোখ জোড়া দেখে আমি এতটুকু আজ করতে পেরেছি সেও হাসতেছে। থাক ভাই, আর কষ্ট পাস না, তুই আগেও ভালো ছিলি, এখনো আছিস, আর ভবিষ্যতেও থাকবি। সকালটা বন্ধুদের সাথে আড্ডা দিয়েই পার করে দিলাম। বিকালে এবার বাসা থেকে লোক আসলো আমাদেরকে নিয়ে যেতে। আমার তো একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, মায়ের কারণে যেতে হচ্ছে। এবাদের বাসায় পৌঁছানোর পর রুমে একা একা বসে আছি, কিছুই ভালো লাগছে না। রুমের বাহিরেও যেতে পারছি না, মেহমান দিয়ে বাসাটা ভর্তি। কিছুক্ষণ পর এবার ছোট বোনের আগমন ঘটলো রুমে। পিচ্ছি, তোমার নাম কি? ভাইয়া, আপনি আমার নাম জানেন না? না। আমার নাম ঈশিতা। অনেক সুন্দর নাম তো তোমার। আচ্ছা ঈশিতা, তোমাকে বোরকা পরা কে শিখিয়েছে? আপু। ও, তোমাদের বাসার ছাদে যায় কোন দিক দিয়ে? আপনি ছাদে যাবেন? আসেন, আমি নিয়ে যাচ্ছি।
তারপর ঈশিতা আমাকে ছাদে নিয়ে গেল। মেয়েটা পিচ্ছি হলেও অনেক পাকা পাকা কথা বলতে পারে। ঈশিতা আমাকে ছাদে রেখে আবার নিচে চলে গেল। এই ফাঁকে আমি পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরিয়ে মনের সুখে টানতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে কে জানি আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল। তাকে দেখে ইভা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আপনি সিগারেট খান? জানেন না সিগারেট শরীরের জন্য ক্ষতিকর? জানি। তাহলে খান কেন? ভালো লাগে তাই। আপনি জানেন না ধূমপান হারাম, কারণ তা খবিস দ্রব্য এবং অনেক ক্ষয়ক্ষতির সূত্রস্থল। অথচ আল্লাহ তার বান্দাদের জন্য শুধুমাত্র পবিত্র পানাহার হালাল করেছেন এবং তাদের উপর খবিস দ্রব্যাদি হারাম করেছেন। মহান আল্লাহ বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে। আপনি বলে দিন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা নিজেই এগুলো থেকে বিরত থাকতে বলেছে। সেখানে আপনি আজকের পর থেকে এইসব খবিশ জিনিস খাবেন না। মন থেকে তওবা করেন আর কোনোদিন এসব খাবেন না। সত্যিকার অর্থে তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে উল্লেখ এসেছে যে, আর তোমরা আল্লাহর নিকট তাওবাহ করো হে মুমিনগণ, যাতে তোমরা সফলকাম হতে পারো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? নিচে চলেন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মাথা নাড়িয়ে হে বললাম। এবার সাথে নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমরা তাদের সাথে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর এবার রুমে আসলো। আপনার কি এভাবে রুমে বসে থাকতে খারাপ লাগছে? ঘুরতে যাবেন? কোথায়? নদীর পাড়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে। আপনি রেডি হয়ে নিন, আমি বোরখাটা চেঞ্জ করে নিই। ঠিক আছে। অথবা রেডি হয়ে এভাকে সঙ্গে নিয়ে নদীর তীরের দিকে রওনা হলাম। কিন্তু রিক্সায় ওঠার পর পড়লাম এক মহা ভেসালে। রিক্সাটা ছোট হওয়ায় দুজনের বসতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও নিজেকে এবার থেকে দূরে রাখার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। দুজনের শরীরের মাঝে 1 ইঞ্চিও গ্যাপ নাই। এমন পরিস্থিতির সম্মুখীন আমি আর এর আগে কখনো হইনি। তাই একটু লজ্জা লাগছে। আমার চেয়ে ইভা আরো বেশি লজ্জা পাচ্ছে। ইভা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। নদীর তীরে পৌঁছানোর পর আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তাই না? আপনি কি জানেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে সব পাওয়া যায়। যখনই সময় পাবেন এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন, দেখবেন আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার আরো মজবুত হবে। মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। নদীর তীরে বসে বসে ইভা আর আমি গল্প করছি। আমি গল্প করছি বললে ভুল হবে, কারণ ইভা বলছে আর আমি শুধু শুনছি। কেন জানি এবার কথাগুলো শুনতে আমার খুব অনেক ভালো লাগে। মন চায় শুনতে থাকি তো শুনতেই থাকি। চলেন বাসায় যাব। এত তাড়াতাড়ি? আর একটু পর গেলে হয় না? কিছুক্ষণ পর আজান দিবে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। ও ঠিক আছে, চলেন। 5 দিন পর। আপনি কোথাও কি যাচ্ছেন? অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন ইভা এসে উপরের কথাটা বলল। অফিসে যাচ্ছি। আপনার ছুটি শেষ? আচ্ছা, আমি তাহলে আসি। যান, তবে জোহরের নামাজ অফিসে পড়বেন, নামাজে ফাঁকি দেওয়া চলবে না। আপনি এই 5 দিনে আমার যে অভ্যাস তৈরি করে দিয়েছেন, তাতে আমার নামাজ পড়া ছাড়া আর থাকতেই পারবো না। আপনি না বললেও পড়তাম। আমার কথা শুনে ইভা অনেক খুশি হলো। সেটা তার চেহারা দেখে স্পষ্ট বুঝতে পারছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অতবার বাইকটা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। ইভা মেয়েটা আসলে অনেক ভালো। আমার ভাবনা যে এতদিন ভুল ছিল, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইভাই আমার জন্য পারফেক্ট। ইভা আমার জীবনে এসে আমার জীবনটাই বদলে গিয়েছে। কি ব্যাপার শাহরিয়ার, এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার শাহরিয়ার, এত খুশি খুশি লাগছে কেন? বউয়ের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছেন মনে হয়। বউটাও পেয়েছেন মাশাআল্লাহ। খুশি মনে অফিসে ঢুকতেছিলাম, তখন রাফি কথাগুলো বলল। ভালো ভালো, আপনাকে দেখে আমার এখন হিংসা হচ্ছে। কেন? কেন আবার? এই যে আপনি বিয়ে করে ফেললেন, আর আমি এখনো করতে পারলাম না। ও সমস্যা নাই, আপনারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নিজের কেবিনে এসে বসার সাথে সাথেই দেখি সব কলিগ হাতে ফুল নিয়ে আমার কেবিনে এসে উপস্থিত।
ফুল কিসের জন্য জিজ্ঞেস করলে বলে তারা আমাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে এসেছি। সকলকে ধন্যবাদ দিয়ে ফুলগুলো রেখে দিয়ে সবাইকে কাজে যেতে বললাম। অনেকদিন ধরে ছুটিতে থাকায় আজকে কাজের চাপ একটু বেশি, তাই ফোনটা সাইলেন্ট করে মন দিয়ে কাজ করছি। কাজ করতে করতে কখন যে আজান দিয়েছে বলতেই পারি না। ঘড়ি দিকে তাকিয়ে দেখে 2টা বাজে, তাই তাড়াতাড়ি অজু করে কেবিনে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষে ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। এবার 20টা মিসড কল। ফোনটা হাতে থাকা অবস্থায় আবার কল আসলো, তাই তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ফোন ধরছিলেন না কেন? আসলে কাজের অনেক চাপ, 10 দিন ছুটিতে ছিলাম তো, তাই ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম। ও, নামাজ পড়েছেন? খাবার খেয়েছেন? না, আপনি? কেন খান নাই কেন? তাড়াতাড়ি খেয়ে নেন, খাওয়া শেষে আমাকে ফোন দিবেন, তারপর আমি খাবো। ঠিক আছে। ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে ইভাকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হয় ফোন নিয়ে আমার কলের জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খেয়েছেন? তাহলে এখন কিছুক্ষণ রেস্ট নেন, তারপর কাজ করবেন। ঠিক আছে, আপনি খেয়ে নিন। খোদা হাফিজ। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে মন দিলাম। 5টায় অফিস ছুটি। অফিস থেকে বাসায় আসার সময় রাস্তার ধারে একটা ফুলের দোকান দেখতে পেলাম। বাইকটা সাইড করে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে এত ফুল যে বোঝাতে পারছি না। কোন ফুলটা নিব, এবার কোন ফুলটা ভালো লাগে সেটাও জানি না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু ঠিক করতে পারছি না কোন ফুল নিব। দোকানদার কাকা আমাকে চিন্তিত দেখে আমার কাছে এগিয়ে আসলেন। কেন, সমস্যা? কাকা, বুঝতে পারছি না বউয়ের জন্য কোন ফুলটা নিয়ে যাব। কোন ফুলটা নিয়ে গেলে সে খুশি হবে। আমার অভিজ্ঞতাও নেই এই বিষয়ে। বুঝতে পেরেছি তোমার সমস্যা, একটু দাঁড়াও, আমি আসছি। কাকা এই কথা বলে দোকানের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে একটা সাদা আর কালো গোলাপের তোড়া নিয়ে আমার সামনে আসলেন। এই নাও। কাকা, এগুলো বাইরে না রেখে ভিতরে রাখছেন কেন? এইগুলো স্পেশাল ফুল, তাই এইগুলো নিয়ে যাও, দেখবে তোমার বউ অনেক খুশি হবে। ধন্যবাদ কাকা। অতঃপর ফুলগুলো নিয়ে বাসা চলে আসলাম। খুশি মনে কলিং বেলটা বাজালাম। 2বার চাপ দিতেই ইভা এসে দরজা খুলে দিল। ইভা দরজা খুলেই আমার হাতে সাদা কালো গোলাপ ফুল দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই নিন, এগুলো আপনার জন্য। হাত বাড়িয়ে ইভা ফুলগুলো নিল। ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? অনেক। এই সাদা কালো গোলাপ ফুলগুলো কোথায় পেলেন আপনি? সেটা তো বলা যাবে না। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে যেতে দিবেন? ও সরি, আসেন। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। কিছুক্ষণ পর ইভা চা নিয়ে আসলো। শুধু আমার জন্য নিয়ে এসেছেন? কেন? এটা রেখে কি আরেক কাপ নিয়ে আসেন। ঠিক আছে। আমার কথা মতো ইভা নিচে গিয়ে আরেক কাপ চা নিয়ে আসলো। এখানে বসেন। এখন এইটার কি করব? আপনি খান। এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না, এমনি। জানেন, এই সন্ধ্যার আকাশটা না একসময় আমার অনেক ভালো লাগতো। হাতে চায়ের কাপ, কানে ফোন, সাথে এই সন্ধ্যার দক্ষিণা বাতাস। কি বলছেন এগুলো আপনি? না, কিছু না। চায়ের কাপে চুমুক দিয়ে আপনার সন্ধ্যার আকাশ দেখতে কেমন লাগে? এই যা, কি নাতে কি বলে ফেললাম। এখনই সবকিছু শেষ হয়ে যেত। অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে রাতের তারা। তাই? পরের দিন। আজকে হয়তোবা আমার আসতে দেরি হতে পারে। কেন? আজকে নতুন বস আসবে তো অফিসে, তাই। ও ঠিক আছে, সাবধানে যাবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। এবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। স্যার, বড় স্যারের বোন চলে এসেছে। ও, এসে গেছে? হ্যাঁ, বড় স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আছে স্যার। একটা ফাইল দেখতেছিলাম, তখনই পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল, তাই ফাইলটা রেখে স্যারের কেবিনের সামনে চলে গেলাম। আজকে থেকে নাকি স্যারের বোন অফিসের দায়িত্বে থাকবে। আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। ক্যাবিনে প্রবেশ করে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়ে গেল। সামনে বসে থাকা মেয়েটাকে দেখি।
মেয়েটাও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, বসো। জি স্যার। পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে নীলা, আমার বোন। নীলা, ও হচ্ছে শাহরিয়ার, যার কথা তোকে আমি বলেছিলাম। শাহরিয়ার, তোমাকে তো বলেছিলাম আজকের থেকে আমার বোন অফিসে আসবে, আমি আর আসবো না। তাই ওর যদি কাজে কোনো সমস্যা হয় তাহলে তুমি একটু দেখবে। জি স্যার। আর নীলা, তোর যদি কোনো কাজ বুঝতে সমস্যা হয় তাহলে শাহরিয়ারকে বলবি। ঠিক আছে ভাইয়া। স্যার তাহলে আমি আসি, কয়েকটা ফাইল দেখার আছে তো। ঠিক আছে। তাড়াতাড়ি করে স্যারের ক্যাবিন থেকে নিজের ক্যাবিনে চলে আসলাম। রকিং চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে আছি, মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, বুঝে উঠতে পারছে না কি করব। যে অতীত থেকে নিজেকে অনেক কষ্টে সরিয়ে নিয়ে আসলাম, নতুন করে জীবনটা সাজাতে শুরু করলাম, সেই অতীতই আবার আমার সামনে। চোখ দুটো কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে, নিজেকে আর সামলে রাখতে পারছি না। চোখ বন্ধ করলেই পুরনো কিছু স্মৃতি সামনে ভেসে উঠছে। নিজেকে অনেক কষ্টে সামলে নিলাম, কারণ এটা অফিস, এখানে এরকম করলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। রাত 10টা বাজে, আমি এখনো বাসায় ফিরে যাইনি। অফিস ছুটি হয়েছে সেই বিকেল 5টায়, তখন থেকেই নদীর তীরে বসে আছি। কয়টা বাজে তা দেখার জন্য পকেট থেকে ফোনটা বাহির করে দেখি আব্বুর 30টা, মায়ের 20টা আর ইভার 100টা মিস কল। ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছিলাম, তাই বলতে পারি না কখন এতগুলো কল এসেছে। ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে পড়লাম। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আজকে যদি ইভার কাছে কথা না দিতাম তাহলে হয়তোবা আমার হাতে সিগারেট বা অন্য কোনো নেশার দ্রব্য থাকতো। শুধুমাত্র ইভাকে কথা দিয়েছি বলেই খেতে পারছি না। বাসার সামনে এসে দেখি ইভা দরজা খুলে রেখে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে ছুটে আসলো। আপনি ফোন ধরতেছিলেন না কেন? কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? কি হলো, কথা বলছেন না কেন? কিছু হয়নি আমার, এই বলে ইভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। ব্যাগটা রেখে বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ পর ইভা আমার কাছে আসলো। আপনি ফ্রেশ না হয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? তেমন কিছুই না। তেমন কিছু না মানে? সারাদিন মনে হয় কিছু খাননি, মুখটা শুকিয়ে গেছে। আসেন, ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে ইভা আমার হাত টেনে ধরে রুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে কাপড়গুলো চেঞ্জ করে নিন, আমি খাবার নিয়ে আসতেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ইভা খাবার প্লেট নিয়ে হাজির হয়ে গেল। এই নিন। বিছানায় বসেছিলাম, ইভা আমার সামনে এসে খাবার প্লেটটা ধরে খেতে বলল। কি হলো, খান। আমার কোনো সাড়া শব্দ না পেয়ে ইভা নিজেই হাত ধুয়ে আমার প্লেটটা নিজের হাতে নিয়ে এক লোকমা খাবার তুলে দিয়ে আমার মুখের সামনে ধরল। ইভার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। কখনো ভাবতেই পারিনি ইভা এমনটা করবে। অবাক চোখে ইভা থেকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকবেন নাকি খাবেন? 2 লোকমা খাবার পর। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? এবার হাতে খেতে খেতে কখন যে চোখে জল চলে এসেছে বলতে পারি না। বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলাম। ইভাও আমার পিছ পিছ আসলো। আপনি এমন করছেন কেন? চুপচাপ আকাশের দিকে তাকিয়ে চোখে জল ফেলছি। প্লিজ, আমাকে নিঃসংকোচে আপনি সবকিছু খুলে বলতে পারেন, এতে করে নিজেকে অনেক হালকা লাগবে। দীর্ঘশ্বাস ফেলে, জানেন এক সময় আমাকে একজন খুব অপমান করেছিল। সেও আমাকে এইভাবে নিজ হাতে খাইয়ে দিত, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেই আপনজনই আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। অনেক কষ্ট করে তাকে ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম, কিন্তু সে আবার আমাকে দেখা দিয়ে জীবনটা তছনছ করে দিল। মানে? নীলা 3 বছর আগে মানে? নীলা 3 বছর আগে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? অনেক অনেক ভালোবাসি, যা হয়তোবা বলে বোঝানো যাবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি।
আচ্ছা নীলা, আমাদের রিলেশনশিপের বয়স কত হলো বলতে পারো? 2 বছর। না, 2 বছর 4 মাস 10 দিন। বাহ, তুমি তো দেখি মাস দিন সবকিছুই মনে রেখেছো। কি করে ভুলি বলো তো? তোমার মতো জীবন সাথী পাওয়ার দিনটার কথা। বাবা ফোন দিয়েছে, আমাকে বাসায় যেতে হবে। এখনই চলে যাবা, আর একটু থেকো না। বাবা রাগ করবে সোনা, প্লিজ মন খারাপ করো না। ঠিক আছে, যাও তাহলে। হুম। অথবা নীলা চলে গেলে আমিও উঠে বাসার দিকে রওনা দিলাম। 5 দিন পর কলেজে। নীলা চলো বাইরে কোথাও ঘুরতে যাই। আজকে না বাবু, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আজকে না, আজকে না, 5 দিন থেকে তুমি এই একই কথা বারবার বলছো। রাগ করো না সোনা, তোমাকে রাখলে একদম ভালো দেখায় না। কথা দিলাম কালকে ঘুরতে যাব। সত্যি তো? হুম। ঠিক আছে। এই কথা বলে চলে গেল। কিরে, গেটের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। তখনই লাবু এসে উপরের কথাটা বলল, তোর ভাবের পথ চাহিয়ে আসি। তুই তো শেষ রে বেটা, এই নীলা তোর মাথাটা খেয়ে ফেলেছে। ওই ওই, নীলাকে নিয়ে কোনো কথা নয়। তোমার নীলা প্রধানমন্ত্রী না, ওকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যত সব, চল ক্লাসে যাই। চল। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? আমরা ক্লাসে যাচ্ছি কেন? কেন মানে? মানুষ ক্লাসে নিজের জন্য যায়? হ্যাঁ, এখন কয়টা বাজে জানিস? কয়টা? 10টা 20। তার মানে প্রথম ক্লাসের 20 মিনিট চলে গেছে। আর এখন যদি আমরা ক্লাসে যাই তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ক্লাসে না গেলে কি করবি? নীলাও বাসায় চলে গেল, না হলে ওর সাথে ঘুরতে যেতাম। এই কথা বলতে দেরি আর আমার পিঠে ধুমধাম মায়ের পড়তে দেরি নাই। আরে আরে, আমাকে মারছিস কেন? হালা তোর নীলা, নীলা আর নীলা। আমি কি মরে গেছি নাকি রে? চল দুজনেই ঘুরতে যাব। তাই বলে এভাবে মারবি? হপ, এখন চুপচাপ চল, না হলে আরো মায়ের খাবি। চল। কলেজের সময়টা লাবু আর আমি শহরের এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়ে দিলাম। রাতে বিছানায় শুয়ে আছি, তাই ভাবলাম নীলাকে একটা কল দেওয়া যাক। সারাদিন কথা বলা হয়নি, যেই ভাবা সেই কাজ। কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীলা রিসিভ করলো। কি ব্যাপার, অসময়ে ফোন দিলা যে? অসময়ে মানে? প্রতিদিন তো এই সময় আমি কল দিই তোমাকে। ও হ্যাঁ। কি ব্যাপার নীলা, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। কই, আমি তোমাকে কখন অ্যাভয়েড করলাম? আমার সাথে ঠিকমতো কথাও বলো না, দেখাও করো না। আসলে বাসায় প্রবলেম তো, তাই। থাক, আর বলতে হবে না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আর যাই করো না কেন তুমি আমাকে কখনো ধোঁকা দিতে পারো না। কি হলো, কথা বলছো না কেন? আমি ঠিক বলেছি তো? আচ্ছা, মা নিচে ডাকছে, কালকে কথা হবে। ঠিক আছে, লাভ ইউ সোনা। নীলা কলটা কেটে দিল। নীলার আজকের আচরণে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ এই প্রথম নীলা নিজে থেকে কল কেটে দিল। লাভ ইউ বলার পরও কোনো উত্তর দিল না। জানি না নীলার মনে কি চলছে, কেন সে আমার সাথে এমন করছে। 5 দিন পর কলেজ ক্যাম্পাসে বসে গেটের দিকে তাকিয়ে নীলার জন্য অপেক্ষা করছি। আজকে 5 দিন থেকে নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ফোন বারবার বন্ধ দেখাচ্ছে, কলেজেও আসছে না। নীলার বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলে তারা ওনাকে জানে না। আমি পাগল প্রায় হয়ে গিয়েছি নীলার সাথে যোগাযোগ করতে না পারায়। শাহরিয়ার, ক্যাম্পাসে বসে নীলার জন্য অপেক্ষা করছিলাম, তখনই নীলার বান্ধবী আরোহী আমার কাছে আসলো। নীলার জন্য অপেক্ষা করছো? অপেক্ষা করে লাভ নেই, নীলা আর আসবে না। মানে কি বলতে চাচ্ছ তুমি? এইটা নাও। এটা কিসের চিরকুট? আগে নাও তো। আহা, এখনই খুলো না, বাসায় গিয়ে খুলে দেখবে। এতে কি এমন লেখা আছে যে আমি এখানে পড়তে পারবো না? বললাম না, বাসায় গিয়ে পড়বে, আর এইটা পড়ার পর তোমার সবকিছুর উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বাসায় গিয়ে খুলে দেখবো। এখন তাহলে আমি আসি। ওকে। কলেজ থেকে বাসায় তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় এসে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ব্যাগটা রেখে চিরকুটটা নিয়ে বিছানায় বসে পড়লাম। চিরকুটটা আস্তে আস্তে খুলে দেখি একটা নাম্বার।
এটা দেখে মেজাজটাই গরম হয়ে গেল আরোহীর প্রতি। মেয়েটা মনে হয় আমাকে বোকা বানিয়ে দিল। কিন্তু পরক্ষণে মনে পড়ল নীলার নাম্বার তো বন্ধ হতে পারে, এটা নীলার নতুন নাম্বার। তাই আর দেরি না করে ডায়াল প্যাডে নাম্বারটা তুলে কল করলাম। কিছুক্ষণ রিং হবার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, নীলা আছে কি? হ্যাঁ আছে। আপনি কে বলছেন? আমি ওর ফ্রেন্ড। আপনি কি? আমি নীলার হাজবেন্ড। কি হাজবেন্ড? হাজবেন্ড কথাটা শুনে আমার মাথায় বাজ পড়লো। কে ফোন দিয়েছে? তোমার ফ্রেন্ড। কই দাও দেখি। নীলা আর ছেলেটার কথোপকথন আমি ফোনের এই পাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। কে? কেমন আছো নীলা? শাহরিয়ার? হয়তোবা আমাকে আশাও করনি। কেন করলে তুমি এমনটা আমার সাথে নীলা? কেন খেলা করলে আমার নিষ্পাপ ভালোবাসা নিয়ে? যাই হোক, দোয়া করি স্বামীর সংসার নিয়ে শোকে থাকো। আর এক সেকেন্ডও দেরি না করে ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লাম। বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমনটা করেছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, শেষ পর্যন্ত সে আমাকে ধোঁকা দিল। বর্তমান সেই দিনের পর থেকে আমি অন্য এক জগতে চলে গিয়েছিলাম। সারাক্ষণ নেশা করতাম, কলেজে যেতাম না, বন্ধু বান্ধবের সাথে মিশতাম না। সারাদিন ঘরে দরজা লাগিয়ে কান্না করতাম আর নেশা করতাম। বাবা মা বন্ধু বান্ধব সবাই আমার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে নেশার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসে। বাবা মায়ের কথায় পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করি। কিন্তু দেখেন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আমার বসের বোন হলো নীলা। আর আজকে সে আমার অফিসে জয়েন করেছে নতুন এমডি হিসেবে। খুব ভালোবাসেন নীলাকে, তাই না? ভালোবাসা? ওর জন্য আমার মধ্যে শুধু ঘৃণা রয়েছে, ঘৃণা। ওর জন্য তো ভালোবাসা সেই দিনই মরে গিয়েছিল যেই দিন ও আমাকে ধোঁকা দিয়েছিল। তাহলে কান্না করছেন কেন? জানি না, ওকে দেখার পর থেকে কিছু স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। নীলাকে না পাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ আছে। কি? এই যে আপনাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাবো বলে। এভাবে বলবেন না প্লিজ। কেন, আমি কি ভুল কিছু বলেছি? আরে তা না, আমার লজ্জা করে। নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে এনে ইভা দৌড় দিয়ে বারান্দা থেকে চলে গেল। ইভাকে এমন লজ্জা পেতে দেখে আমার খুব হাসি পাচ্ছে। কিছুক্ষণ আগে যে আমি নীলার জন্য কান্না করছিলাম, সেটা আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না। ইভার সাথে কথা বলে এখন কেন জানি আর নীলার কথা মনেই পড়ছে না। রাত 11টা বাজে। ইভা কেন জানি এখনো রুমে আসতেছে না। তখনকার ঘটনার পর থেকে ইভা আর আমার সামনে আসতেছে না। ইভাকে খুঁজতে রুম থেকে বাইর হয়ে নিচের রুমে আসলাম। মায়ের রুমে এসে দেখি ইভা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর মা ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা দেখার পর রুমের ভিতরে না গিয়ে দরজাটার একটু আড়ালে দাঁড়িয়ে পড়লাম, যাতে করে তাদের কথোপকথন শুনতে পাই। ইভা বলল, মা আপনার ছেলে কিন্তু অনেক ভালো। তাই? আমার ছেলেটা তোর খেয়াল ঠিক মতো রাখে তো? ওকে একটু শাসনে রাখবি, তাহলে দেখবি তোর কথা মতো চলবে। মা, শাহরিয়ার তোমাকে এত ভয় পায় কেন? ছোটবেলায় একবার আমাদের পাশের বাসার আমের গাছে উঠে সব আম চুরি করেছিল, আর এইটা আমি জানার পরে ওকে এমন মার মেরেছিলাম যে 10 দিন জ্বরে আক্রান্ত ছিল। আর এই মার খাওয়ার পর থেকে শাহরিয়ার আমাকে ভয় পায়। কি? মায়ের কথা শুনে ইভা হাসিতে মেতে উঠল, আর এদিকে মায়ের প্রতি আমার রাগ উঠে গেল। এই কথাগুলো কি ইভাকে বলার খুব প্রয়োজন ছিল? জানিস, শাহরিয়ার ছোটবেলায় অনেক দুষ্ট আর খচ্চর ছিল। প্রতিদিন বাসায় একটা না একটা বিচার ওর নামে আসতো। আমি অনেক রাগারাগি করলেও তোর আব্বু ওকে কিছুই বলতো না। কেন কেন আব্বু রাগারাগি করতো না কেন? একটা মাত্র ছেলে যে, তাই খুব আদর করতো। ও। ইভা মায়ের কথা শুনে হাসতে হাসতে মনে হয় কান্নাই করে ফেলবে। না, এখানে আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, না হলে মা আমার মান ইজ্জত সব শেষ করে ফেলবে। মা রুমে প্রবেশ করতে করতে এমন ভাবে রুমে প্রবেশ করলাম যেন তারা বুঝতে পারে না আমি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিলাম। আমার কথা শোনা মাত্রই ইভা মায়ের কোল থেকে ধরফড়িয়ে উঠে পড়ল। কি রে, তুই এখনো ঘুমাস নাই? না মা, ঘুম আসতেছে না। ও, বুঝতে পেরেছি কি কারণে ঘুম আসতেছে না। মাকে তাকিয়ে থাকতে দেখে ইভা মাথা নিচু করে ফেলল। যাক,
তাহলে টোপটা কাজে লেগেছে। এইবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা। এই কথা বলে ইভা দৌড় দিয়ে রুম থেকে চলে গেল। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বউকে তো পাঠিয়ে দিয়েছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়। রুমে আসার পর দেখি ইভা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়েছে। আমিও গিয়ে আমার বালিশে শুয়ে পড়লাম। মাকে ওইভাবে কথাটা না বললেও পারতেন। আমি তো স্বাভাবিকভাবে কথাগুলো বললাম, এখন মা অন্যভাবে নিলে আমি কি করব? আর আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আপনি মোটেও স্বাভাবিকভাবে কথাগুলো বলেন নাই। ইস, মা যে কি ভাবছে আল্লাহ মাবুদই জানে। হিহি। হাসা বন্ধ করে ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে, না হলে ফজরের সময় উঠতে কষ্ট হবে। পরের দিন। কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? না। কেন? নীলার কারণে? হুম। এখন থেকে ও তো প্রতিদিন অফিসে থাকবে, তাহলে কি আপনি আর অফিসে যাবেন না? ওর জন্য অফিসে যাওয়া বন্ধ করে দেবেন? কি করব বলেন? ওকে দেখলেই যে। ওকে দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন তখন আর আপনার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আর বসে না থেকে রেডি হয়ে অফিসে যান। ঠিক আছে। অথবা এভার কথা মতো রেডি হয়ে এভার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসতে আসতে 20 মিনিট লেট হয়ে গেল। স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে ডাকছে। ঠিক আছে। নিজের ক্যাবিনে ঢোকার আগে পিয়ন এসে ম্যাডামের ক্যাবিনে যেতে বলল। নীলার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতে কেমন জানি লাগছে, বুকটা দুরু দুরু করে কাঁপছে। শেষমেশ মনে সাহস নিয়ে ঢুকেই পড়লাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছিলেন? নীলা আমাদেরকে কেমন করে যেন তাকিয়ে আছে, এতে করে আমার আনইজি ফিল হচ্ছে। আমার কথার উত্তর না দিয়ে নীলাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মেজাজটাই গরম হয়ে গেল। ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? আসতে এত লেট হলো কেন? বাসায় একটু সমস্যা হয়েছিল। এভাবে নিজের ইচ্ছে মতো অফিসে আসলে তো আর হবে না। আশা করি পরের দিন থেকে এমনটা আর করবেন না। জি ম্যাডাম। তাহলে এখন নিজের কাজে যান। জি। নীলার কেবিন থেকে নিজের কেবিনে এসে কাজে মন দিলাম। অনেক কাজ পড়ে আছে, কালকে কিছুই করতে পারিনি। আর একটা ফাইল দেখলেই আজকের মতো কাজ শেষের মধ্যে ইভা একবার ফোন দিয়ে আমাকে নামাজ পড়তে বলেছে। 3টা বাজে, কাজের চাপে এখনো নামাজ পড়া হয়ে ওঠেনি। ফাইলগুলো তাড়াতাড়ি গুছিয়ে রেখে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে যখন এই ক্যান্টিনে খেতে যেতে ধরলাম, তখনই পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমাকে ডেকেছি। তাই ক্যান্টিনে না গিয়ে ম্যাডামের কেবিনে গেলাম। ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? জি ম্যাম। দুপুরে খেয়েছেন? না ম্যাম। ও ঠিক আছে, গিয়ে খেয়ে নেন। আর অফিস শেষে একটু থাকবেন, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে এখন আসি। নীলার ক্যাবিন থেকে বাহির হয়ে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। 5টায় অফিস ছুটি হলো, সবাই চলে গেলেও আমি গেলাম না, কারণ নীলার সাথে দেখা করতে হবে। ওর কথা শোনার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু অফিসের বস কথা না শুনলে চাকরিটা হারাতেও পারি। নীলার ক্যাবিনে এসে দেখি একটা ছেলে আর নীলা বসে বসে গল্প করছে। নীলা আমাকে দেখা মাত্রই বসতে বলল। শাহরিয়ার পরিচয় করিয়ে দেই, এ আমার হাজবেন্ড সিয়াম। হ্যালো ম্যান। হ্যালো। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো চলছে, যেমনটা আল্লাহ রেখেছে। ম্যাম, আমাকে কি কারণে থাকতে বলেছিলেন? শাহরিয়ার, এখন তুমি নাম ধরে বলতে পারো, অফিসের সময় শেষ হয়ে গিয়েছে। নীলা, আমি তাহলে চলে যাই, তোমরা কথা বলো। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় চলে আসবে কিন্তু। বাই ম্যান। বাই। সিয়াম চলে যাবার পর দুজনে চুপচাপ বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। আমার এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। নীরবতা ভেঙে নীলা বলল, তোমার বউটা কিন্তু অনেক সুন্দর, তোমার ভাগ্যটা অনেক ভালো, তাই এমন বউ পেয়েছো। নীলার মুখে এবার কথা শুনে আমি হা হয়ে গেলাম। নীলা কিভাবে জানে আমার বিয়ে হয়েছে আর আমার বউ কেমন? অবাক হচ্ছ তাই না? ভাবছো যে মেয়ে তোমাকে ধোকা দিয়ে চলে গেল, সে কিভাবে তোমার সম্পর্কে সবকিছু জানতে পেলো? ম্যাম, আমাকে বাসায় যেতে হবে। একটু যদি কাজ সম্পর্কে কথা বলতেন তাহলে আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারতাম। কেন জানি নীলার মুখে ধোকা শব্দটা শুনতে একদমই ভালো লাগছে না। তোমাকে আমি এই কথাগুলো বলতেই ডেকেছি। তুমি আমার সম্পর্কে এতদিন থেকে যে ভুল ধারণা পোষণ করছো, তা ভাঙিয়ে দিতেই তোমাকে ডেকেছি। কি ভুল ধারণা? হে, আপনি আমার মন নিয়ে খেলছেন, এটা ভুল ধারণা? হ্যাঁ,
এটাই তোমার ভুল ধারণা। আমি তোমার মন নিয়ে কখনো খেলা করিনি। তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম। মন থেকে ভালোবাসতেন? মন থেকে ভালোবাসলে এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতেন না। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু সেটা চাপে পড়ে। তোমার জীবন রক্ষার্থে আমাকে এমনটা করতে হয়েছে। বাবা আমাদের সম্পর্কে জানতে পেরেছিল, আমাকে হুমকি দিয়েছিল আমি যদি তোমাকে ভুলে না যাই তাহলে সে তোমাকে গুন্ডা দিয়ে মেরে ফেলবে। এখন আমি কি করতাম তুমি বলো? তারপর বাবা জোর করে সিয়ামের সাথে বিয়ে দিয়ে দেয়। নীলা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। নীলার মুখে কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত কিছু হয়েছে, তুমি আমাকে একটি বারের জন্যও জানানোর প্রয়োজন বোধ করনি? জানাতে চেয়েছিলাম, বাবা আমার ফোন নিয়ে নিছিল, বাসা থেকে বাইর হতে দেয়নি। আমার আশেপাশে সব সময় লোক থাকতো। এই দেখো, আমি অযথা কান্না করছি। শাহরিয়ার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করছো নীলা? ক্ষমা তো আমার চাওয়ার দরকার। এত বছর ধরে তোমার সম্পর্কে কতই না খারাপ খারাপ কথা ভেবে এসেছি। ভুল তো আমার কখনোই ছিল না, তাই ক্ষমার প্রশ্নই ওঠে না। দুইজনে কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলে উঠল, ইভাকে কখনো কষ্ট দিও না। হুম মেয়েটা অনেক ভালো, একদম নিষ্পাপ শিশুর মতো। হুম বাসায় যাও, ইভা তোমার জন্য অপেক্ষা করছে। হুম খোদা হাফেজ। দরজার কাছাকাছি আসার পর, শাহরিয়ার, জীবনটা নতুন করে ইভার কথা মতো গুছিয়ে নিও। অফিস থেকে বাহির হয়ে বাইকটা নিয়ে মার্কেটে গেলাম কিছু গিফট কিনতে ইভার জন্য। আজকে আমি ইভাকে আপন করে কাছে টেনে নিব। এতদিন পারিনি, কেন জানি ইভার কাছাকাছি যেতেই নীলার কথা মনে পড়ত। কিন্তু আর না, সকল বাধা উপেক্ষা করে আমরা দুইজন আজকে এক হবই হব। বাসায় এসে ইভার জন্য আনা গিফটগুলো লুকিয়ে রেখে দিলাম। রাত্রিবেলায় ইভা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আমার মনে হলো এইটাই মোক্ষম সময় ইভাকে মনের কথাগুলো বলার। তাই গিফটগুলো নিয়ে বারান্দায় গেলাম। হাঁটু গেড়ে ইভার সামনে বসে পড়লাম। একটা জায়নামাজ আর কোরআন শরীফ সামনে এগিয়ে দিলাম। ইভা অবাক চোখে আমার কর্মকাণ্ড দেখছে। ইভা, হবে কি আমার ইহকাল পরকালের জীবন সাথী? হবে কি একসঙ্গে নামাজ আদায় আর কোরআন শরীফ তেলাওয়াত করার সাথী? ইভা আমার কথাগুলো শুনে কান্না করে দিল। হ্যাঁ, হব। দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই ইভা আমাকে জড়িয়ে ধরল। আমিও জড়িয়ে নিলাম ইভাকে ভালোবাসার চাদরে। হারাতে চায় না এমন বউকে, যাকে নিয়ে গর্ব করতে পারবো এই সমাজের কাছে। চিরকাল আগলে রাখতে চাই তাকে এই ভালোবাসার চাদরে।